আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব, লিখছি ঢাকা মিরপুর থেকে। এই ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। ঝিনাইদহের হরিকুণ্ড গ্রামে আমার মা বেড়ে উঠেছেন। আমার মায়েরা 9 ভাই বোন। তো আমার আম্মু যেইভাবে বলেছে আমিও সেইভাবে বলছি। আমার দাদি ছিলেন অসম্ভব সুন্দরী মহিলা। যেমন লম্বা সেরকম তার গায়ের রংটা। তার মাথায় আল্লাহ চুলও দিছিল মাশাল্লাহ। খুব বুদ্ধিমতী। আমার বাবা যখন ছোট ছিলেন তখনই আমার দাদা মারা যান। 200 বিঘার বেশি জমি ছিল তার। দাদা মারা যাওয়ার পর ওইসব দেখার কোনো মানুষ ছিল না, কারণ আমার বাবার কোনো ভাই বোনও ছিল না, আর আমার বাবাও ছিল ছোট। তো দাদি নিজেই লোকজন দিয়ে সব দেখাশোনা করতেন। মানে খুবই বিচক্ষণ মহিলা। অনেক মানুষ বাড়িতে কাজ করত, খেত। তখন তো আর কোনো মেশিন ছিল না। প্রতিদিন যেহেতু অনেক লোক খেত, তাই প্রতিদিনই অনেক ধান ভাঙতে হতো। প্রতিদিনের মতোই অনেক রাত থাকতে সবুজের মা এসে দাদিকে ডাকছে, ও চাচি, ওঠো ওঠো, ধান ভাঙতে হবে তো। দাদি ঘর থেকে উত্তর দিল, তুমি ধানের বস্তা নিয়ে পার দেওয়া শুরু করো, আমি আসছি। তারপর হাত মুখ ধুয়ে দাদি গেল ঢেকি ঘরে। একটু অদ্ভুত লাগছে। প্রতিদিন সবুজের মা যেমন হেসে হেসে গল্প শুরু করে দেয়, আজ তেমন হচ্ছে না। আর ঢেকিতে পা দেওয়ার ধরনও অন্য দিনের তুলনায় আলাদা। মনে হচ্ছে যেন এখনই ভেঙে যাবে। চুপচাপ ঢেকিতে পার দিচ্ছে। মাঝে মাঝে বসে দাদি হাত দিয়ে ধান ছড়িয়ে দিত, তাও দেওয়া হচ্ছে না। দাদির একটু খটকা লাগে। সেই কুপির অল্প আলোতে দাদি খেয়াল করলো সবুজের মার পা তো মাটিতে নেই। তার পা মাটি থেকে উপরে। ঢেকিতে তার পা পড়ছে না। উপর থেকেই পা নাড়ানোর মতো করছে, আর একাই ঢেকিতে পার পড়ছে। এটা দেখে দাদি ভীষণভাবে ভয় পেয়ে যায়, কিন্তু সে অস্থির না হয়ে নিজেকে শান্ত রাখে। আগেই উল্লেখ করেছিলাম সে ছিল খুবই বুদ্ধিমতী মহিলা। কি বলা যায় এটা ভেবে বলে ওঠে, তুমি পার দিতে থাকো, আমি ঘরে গিয়ে পান খেয়ে আসি। সবুজের মা ঘাড় নেড়ে ইশারা দেয়। তখন দাদি বাইরে এসে দেখে এখনো ভোর হওয়ার অনেক বাকি। তখন তো আবার ঘড়িও ছিল না। মানুষ অনুমানেই সময়ের হিসাব করত। তার আন্দাজ মতে হয় রাত 1টা না হলে 2টা বাজে। এর ফলে তার আর বোঝার বাকি থাকে না যে তার সাথে কি ঘটছে। সে সাথে সাথেই ঘরে এসে দরজা আটকে দেয় এবং দোয়া পড়তে থাকে। এবং কিছুক্ষণ পর সবুজের মা রূপী জিন এসে তাকে করুণ সুরে ডাকতে থাকে, কি গো চাচি, আসো, আসবে না? তখন আমার দাদি ভিতর থেকে বুদ্ধি করে বলতে থাকে, না গো সবুজের মা, আজ তুমি চলে যাও। আজ শরীরটা কেমন যেন ভালো লাগছে না। তাছাড়া পান খেয়ে বড্ড ঘুরলি লেগেছে। তুমি বরং আজ চলেই যাও। যেটুকু চাল আছে তা দিয়ে সকালে রান্না হয়ে যাবে। এটা শুনে সে জিনরূপী সবুজের মা বলে ওঠে, কেন চাচি, আজ তো আমি যাওয়ার জন্য আসিনি। যদিও যাই, তোমাকে তো নিয়ে যাব। এটা শুনে দাদির বাক ক্রুদ্ধ হয়ে যায়। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। এরপরে সেই জিনরূপী সবুজের মা বলতে থাকে, তুমি বেরিয়ে আসবে নাকি আমার অন্য পথ দেখতে হবে? দাদি আবারও বলে ওঠে, আমি না বললাম তুমি আজ চলে যাও, আমার ভালো লাগছে না। এটা বলার পর বাইরে থেকে আর কোনো শব্দ আসে না। দাদি তাও নড়াচড়া না করে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে ভাবতে থাকে কি করা যায়। কয়েক মিনিট হওয়ার পর মনে হয় যেন ঘরের চাল দিয়ে কয়েকজন যেন দৌড়াদৌড়ি করছে, এবং একটু পরেই মনে হচ্ছে ঘরবাড়ির ঝড়ে উড়ে যাবে। কোনো মতে সে কুপি খুঁজে বের করে জ্বালাবার জন্য, কিন্তু দেশলাই তো রান্নাঘরে রাখা, কিন্তু তার বাইরে যাওয়ার সাহস হচ্ছে না। কিন্তু আগুন না জ্বালালেও তার ভয় করছে। আর কোনো উপায় না পেয়ে সে দোয়া পড়তে থাকে, এবং কিছুক্ষণ পর উপরের চালের শব্দ থেমে যায় এবং ঝড়ও থেমে যায়। তারপরে সে সাহস করে দেশলাই আনতে রান্নাঘরে যায়। রান্নাঘর থেকে দেশলাই নিয়ে মাছ উঠানে আসার পর হঠাৎ করেই তার পিছনের চুল ধরে কে টান দেয়। সে আতঙ্কিত হয়ে যখনই পিছনে তাকায়, কাউকেই সে দেখতে পায় না। এরপর যখন সে সামনের দিকে দৌড় দেবে, তখন সে জীবনের সব থেকে ভয়ঙ্কর দৃশ্যটি দেখতে পায়। আনুমানিক 15 থেকে 20 হাত লম্বা একটি লোক তার সামনে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। এটা দেখে দাদি বাকরুদ্ধ হয়ে যায় এবং সে অবয়বটি বলতে থাকে, কিরে, তোকে বলেছিলাম না আজ তোকে নিয়ে যাব। এটা বলেই সেই অবয়বটি কয়েক হাত উঁচুতে শূন্যে ভাসতে থাকে। দাদি এইগুলোকে দেখার পরে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে সকালবেলা লোকজন এসে তাকে উদ্ধার করে। দাদির মুখ দিয়ে আর কথা বের হয় না। সব ডাক্তার কবিরাজ দেখানোর পরেও সে কথা বলতে পারছিল না।
টানা 4 দিন বাকরুদ্ধ থাকার পরে এক হুজুরের পানি পড়া খেয়ে সে কিছুটা কথা বলতে পারে। তখনই এই কথাগুলো সে সবাইকে জানায়। তখন সে হুজুরটা তাকে বলে, দাদির এই সৌন্দর্যের কারণে একটি জিন তার উপরে আকৃষ্ট হয়েছে। এতদিন দাদা বেঁচে ছিল বলে সে কিছু করতে পারেনি, কিন্তু দাদা মারা যাওয়ার পরে সে যখন একা হয়ে যায় তখনই জিনটা সুযোগ নিয়ে তার কাছে আসতে চায়। হুজুর আরো জানায়, এই জিনটিকে আমার দ্বারা জব্দ করা সম্ভব না, এটা অনেক শক্তিশালী জিন, এজন্য ভালো কোনো হুজুর বা কবিরাজ দেখতে। কিন্তু দাদিকে যেহেতু ভালোভাবে দেখার জন্য মানুষ এবং পরিচালনার কেউ ছিল না, এই জন্য ভালো কোনো কবিরাজ অথবা হুজুরকে দেখানো হয়নি। এর ফলে দাদি আরো বেশি কুৎসিত এবং শুকিয়ে যেতে থাকে এবং বিছানার এক কোণে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলতে থাকে। 25 দিনের মাথায় দাদি মারা যায়। এরপরে আমার বাবা বড় হয় তার মামা বাড়িতে। এরপরে আমার বাবার মামারা আমার বাবার জন্য কোনো মতে একটি থাকার জায়গা রেখে সব জায়গা আমার দাদির নামে দান করে দেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।